এটা হলো আমাদের আরেকটা কথা। ও, কিন্তু আপনি সেলে কি বাবা? আপনারা কারা আর এই বিল্ডিং দেখাচ্ছেন কেন? কে তুমি আমারে চেনো না? ও তোমার ম্যানেজার কিছু বলে নাই? ম্যানেজার আমার ফোন করছিল, নতুন কিছু জয়েন করছে তো, সুপারভাইজার কিছু জয়েন করছে বিভিন্ন প্রজেক্ট, খুব সম্ভবত নতুন। তোমার বসের তুমি ফোন করো, আমি তোমার বস। ঠিক আছে স্যার, তাহলে আপনি দাঁড়ান, আমি একটু ভিতর তাইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এনি প্রবলেম? নো নো প্রবলেম, কোনো প্রবলেম না আঙ্কেল। ওই যে গেছে আর কি, চ্যাটটা নিয়ে আসবে তো, চিনে না আমাদের এরকম বহু প্রজেক্ট তো, অনেক সুপারভাইজার আসে যায় এই আর কি। তো যে কথা লোকজন নিয়ে আসছে কেন? তাহলে আঙ্কেল আপনি একটা কথা বলি, মনে কিছু করেন না, এই কোম্পানির সাইট সুপারভাইজার হলাম আমি। আর আপনি যদি ফ্ল্যাট নেওয়া অ্যাকাউন্টই দরকার মনে করেন, আমার জাফর স্যারের লাগে আপনি আলাপ করবেন। জাফর স্যার এই কোম্পানির একজন মালিক। আসসালামু আলাইকুম স্যার। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আরে তুমি? আমি আসলে আঙ্কেল, এটা আমাদের বিজনেস, আমরা খুব ছোট্ট করে শুরু করেছি কয়েকজন বন্ধু মিলে। তো এটা একটা প্রজেক্ট। তো আঙ্কেল আপনি এখানে কেন? স্যার আমি না থাকলে এই আঙ্কেল তখন বাটপার রাতে পড়ে সর্বশান্ত হয়ে যেত। মানে বাটপার মানে? আর বলো না, এক মহা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। কিরকম বলেন তো আঙ্কেল? ওই যে তোমাদের সাথে থাকে যে ফজর, হ্যাঁ। এইসব বিল্ডিং এর মালিক, সে নিজেকে দাবি করে আমার সাথে প্রতারণা শুরু করেছিল। প্লিজ আঙ্কেল আর বলবেন না, আমার লজ্জা লাগছে আঙ্কেল। এই ছেলেটার এক ধরনের মানসিক সমস্যা আছে। আমি যাই করি ও মনে করে যে ও এসব করে, ওই মানে লোকজনের কাছে বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে। মানে আমি মফিজ আঙ্কেলকে অনেকবার বললাম যে আপনি একে বের করে দেন, কিন্তু মফিজকে বলতে হবে না, আমি এর ব্যবস্থা নিচ্ছি। শেষ পর্যন্ত তোমার কথাটাই ঠিক হলো। ফজর বেটা আসলে একটা বাটপার। আমি আমার মেয়ের কত বড় একটা সর্বনাশ করতে যাচ্ছিলাম। শুধু কি সর্বনাশ, আর একটু হলে আমার বেবির ক্যারিয়ারটা ধ্বংস করে দিত, সঙ্গে আমার ক্যারিয়ারটাও। ঠিক বুঝলাম। আরে আমাদের যে নিচের ভাড়াটিয়া জাফর, ও তো অনেক বড় নাট্যকার। ও বলেছে আমার বেবিকে আর আমাকে অনেক বড় নায়িকা বানিয়ে দেবে। হ্যাঁ, ছেলেটা বহুমুখী প্রতিভার অধিকারী। সেটা কি? আমি তো জানতাম ও নাটক ফাটক লিখে, হ্যাঁ এখন তো দেখছি ও একটা বড় বিজনেসম্যানও। হ্যাঁ, এরকম তো আমিও শুনেছি যে ও নাটক লেখার পাশাপাশি কি যেন একটা বিজনেস করে। তুমি কি করে জানো? আমি ওই তো রাখির কাছ থেকেই শুনেছি তো। রাখি কার কাছে শুনলাম? আহা, বোঝো না কেন? ওরা এই যুগের ছেলে মেয়ে, অনেক অ্যাডভান্স না, হয়তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, সেই জন্য জানে আর কি। আচ্ছা, তাহলে এই কথা। হ্যাঁ, কিন্তু তুমি আমার জন্য যা করছো এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা কইলে তো হইব না। মানে এই যে আপনার লেগে মিশা কথা কইলাম, চিটারি করলাম, মানুষের লাগে বদমাশি করলাম, এই ঋণ তো আপনার শোধ করতে হইব। শোধ তো করতেই হইব ভাই। কুতুব, আমি সেই কথা বলতেছি না, আমি বলতেছি তুমি আমার জন্য যা করছো তাতে আমি যদি তোমার টাকা পয়সাও দেই তারপরেও ঋণ শোধ হইব না। না ঠিক আছে, 2 ইয়ার্সে তার চেয়ে কত বড় বড় কাজ করছি। শোনো, আমার ব্যবসায়িক কারণেই কয়েকদিনের জন্য একটু বাইরে যেতে হবে। জাফরের মতো ছেলে তো আমি আর পাবো না। আর যেহেতু ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েই আছে, তাই আমি দ্রুত বিয়েটা সেরে ফেলতে চাচ্ছি। তুমি কি বলো? এটা তো খুবই খুশির সংবাদ। জাফর, জাফরের মতো এত বড় একজন নাট্যকার আমার জামাতা হবে, আমার বেবির হাজবেন্ড হবে। এর চাইতে গর্বের বিষয় কিছু হতে পারে না। তুমি তুমি ফোন দাও, এক্ষুনি আসতে বলো। হ্যাঁ, তাই করি। আমাদের জন্য ব্যাপারটা অনেক বড় একটা গর্বের বিষয়। হ্যালো জাফর, আমি রাখির বাবা বলছি। আঙ্কেল, আমি
একটু তোমার অভিভাবকের সাথে কথা বলতে চাই। যে মানে আঙ্কেল আমার অভিভাবকের সঙ্গে কথা বলবেন, মানে একটু কেন, একটু বলবেন আমাকে কাইন্ডলি? তোমার আর রাখির বিষয়টা আমি রাখির মার কাছে একটু শুনলাম। তুমি তো জানোই আমি ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় বাইরে চলে যাই, আমি আবার খুব তাড়াতাড়ি বাইরে চলে যাব। তো আমি চাচ্ছিলাম তোমার অভিভাবকের সাথে কথা বলে তারা যদি মতটা দেন তাহলে তোমাদের বিয়েটা আমি সেরে যেতে চাচ্ছি। জি জি আঙ্কেল, জি জি নিশ্চয়ই আমি ব্যবস্থা করছি, ব্যবস্থা করে আপনাকে জানাচ্ছি আঙ্কেল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।